হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ ইংলিশ গ্রামার মক টেস্ট সিরিজের পার্ট 8 কন্টিনিউ করতে চলেছি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের আলোচনা হতে চলেছে এবং এই ক্লাসটি ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 8 এর যে পরীক্ষা হতে চলেছে ইংলিশ পরীক্ষা সামনের আগস্ট মাসে। তো ক্লাস 8 কে ডেডিকেট করে করা হয়েছে এবং আজকের এই ক্লাসে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ক্লজ, ন্যারেশন এই 5টা টপিক থেকে আলোচনা করা হবে মোস্ট ইম্পর্টেন্ট 60 কোয়েশ্চেন্স এবং এই ক্লাসটি শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য নয়, জব অ্যাসপিরেন্টসদের জন্যও কিন্তু ডেডিকেটেড। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই ক্লাসটি দেখতে পারো। এই ক্লাসের মধ্যে সমস্ত ধরনের কোয়েশ্চেন, কনসেপ্ট সহ আলোচনা করা হয়ে থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস বিগিন। দেখো, কোয়েশ্চেন শুরু করার আগে একটু বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে নিজেরা আগে ট্রাই করো এবং আউট অফ 60 তোমাদের কত হলো কমেন্ট বক্সে জানাও। আহ, তো চলো দেখো, দ্য কমিটি প্রথমে কিন্তু প্রিপোজিশন থেকে রয়েছে। দ্য কমিটি অ্যাক্টেড ড্যাশ দ্য চেয়ারম্যানস ইনস্ট্রাকশন। দেখো, কমিটি কমিটি এটা কিন্তু একটা কালেকটিভ নাউনের কথা উল্লেখ রয়েছে কমিটি। তো অ্যাক্ট, অ্যাক্ট থেকে অ্যাক্টেড পাস্ট টেন্সে রয়েছে। অ্যাক্টেড ড্যাশ দ্য চেয়ারম্যানস ইনস্ট্রাকশন। দেখো, চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে কাজ করেছিল। অ্যাক্ট অন অথবা আপন, ঠিক আছে, এক্ষেত্রে অ্যাক্ট অন বা আপন হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, সি ইজ নট এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। সি ইজ নট এলিজিবল, এক্ষেত্রে কিন্তু ফর হয়ে যাবে রাইট অ্যান্সার। সি ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট। Question number 3, she has been suffering dash severe migraines for the past month. আচ্ছা, গত মাসে অনেকবার তার মাইগ্রেনে ভুগছিল সে। তাহলে সাফারিং এখানে কিন্তু ফ্রম হবে সঠিক উত্তর। she has been suffering from। ঠিক আছে, ভিডিওটির পিডিএফ যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম থেকে এই পিডিএফটি, সম্পূর্ণ ভিডিওর পিডিএফটি বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো। দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ম্যানেজার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য কোয়ালিটি অফ দ্য প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশনের কোয়ালিটি, তাহলে প্রেজেন্টেশনের কোয়ালিটির ওপরে অ্যাংরি হলে এটা কিন্তু অ্যাট হয়। অ্যাংরি উইথ ব্যক্তির ক্ষেত্রে এবং কোনো বস্তুর ক্ষেত্রে বোঝাতে কিন্তু অ্যাংরি অ্যাট হয়। হি ডিভাইডেড দ্য প্রপার্টি ড্যাশ হিজ 3 সন্স। তাহলে এখানে কিন্তু অ্যামাং হবে, যেহেতু তিনজন পুত্রের কথা বলেছে তাই এক্ষেত্রে অ্যামাং ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি দুজন থাকতো তাহলে 2 হতো। তাহলে হি ডিভাইডেড দ্য প্রপার্টি অ্যামাং হিজ 3 সন্স ইকুয়ালি। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, দ্য স্টুডেন্টস ওয়ার প্রহিবিটেড ড্যাশ ইউজিং মোবাইল ফোনস ডিউরিং দ্য এক্সামিনেশন। দেখো, প্রহিবিটেড এর সাথে কিন্তু এক্ষেত্রে সঠিক প্রিপোজিশন ফ্রম হবে। স্টুডেন্ট ছাত্রদেরকে পরীক্ষার সময় মোবাইল ফোন ইউজ করতে বাধা দেওয়া হয়েছে, তো প্রহিবিটেড ফ্রম। কোয়েশ্চেন নাম্বার 7, উই ওয়ার অ্যামাস্ট ড্যাশ ইজ এক্সট্রাঅর্ডিনারি মেমোরি। তাহলে অ্যামাস্ট অ্যাট হবে, অ্যামাস্ট অ্যাট, we were amazed at his extraordinary memory. Question number 8, the child hide থেকে hid হয়েছে, ঠিক আছে, সেকেন্ড ফর্ম। he dashed the table when the thunderstorm began। তাহলে শিশুটি লুকিয়েছিল যখন ঝড় শুরু হয়েছিল। তাহলে আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আন্ডার। দ্য চাইল্ড hid under the table when the thunderstorm began। কোয়েশ্চেন নাম্বার 9, উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুল। তাহলে অ্যাভয়েড বাই হবে। অ্যাভয়েড বাই কথার অর্থ হলে মেনে চলা। তাহলে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুল। কোয়েশ্চেন নাম্বার 10, মাদার ইজ ব্লাইন্ড ড্যাশ হার ফাদার্স সন্স বিহেভিয়ার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ব্লাইন্ড টু হবে, দুটো হয়, একটা ব্লাইন্ড অফ আর একটা ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ হয়ে থাকে চোখে কানা বোঝাতে, চোখে দেখতে পায় না, ব্লাইন্ড অফ। আর ব্লাইন্ড টু হয় নিজের নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের দোষের প্রতি যদি অন্ধ থাকি
ঠিক আছে, সে আমার প্রিয় জন যদি দোষ করে তবুও আমি সেই দোষটা যদি না দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রিপোজিশন ব্লাইন্ড টু ব্যবহার করব। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। এখানে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সের টাইপ আমরা আলোচনা, তো বিভিন্ন টাইপ রয়েছে, কোনটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা আমরা দেখব। দেখো, প্রথমে রয়েছে অলদো ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্য প্লেয়ার্স কন্টিনিউড দ্য ম্যাচ। যদিও খুব বৃষ্টি হচ্ছিল তবুও প্লেয়াররা ম্যাচটা কন্টিনিউ করেছিল। তাহলে দেখো, অলদো ইট ওয়াজ রেইনিং হেভিলি এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, দ্য প্লেয়ার্স কন্টিনিউড দ্য ম্যাচ এটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাই এখানে আমরা যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি, তাই এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, হি ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লেট দ্য ফ্রেশ এয়ার ইন। সে জানালাটি খোলে এবং ফ্রেশ বাতাস আসতে দেয়। দেখো, এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে। সি ওপেন দ্য উইন্ডো এটাও প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড লেট দ্য ফ্রেশ এয়ার ইন, ঠিক আছে, মুক্ত তরতাজা বাতাসকে ভেতরে আসতে দেয়। মাঝখানে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে। তো এইরকম কন্ডিশনে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট উই স্পটেড সেভারেল রেয়ার বার্ডস। তাহলে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট উই স্পটেড সেভারেল রেয়ার বার্ডস। দেখো, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট এটা কিন্তু একটা নাউন ফ্রেজের মতন কাজ করছে, এবং উই স্পটেড সেভারেল বার্ডস এটা একটা প্রিন্সিপাল, এবং এই দুটো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সে একটাই কিন্তু ক্লজ রয়েছে। ঠিক আছে, এবং এর মধ্যে কোনো ধরনের কোনো কনজাংশন নেই, তাই এটা আমরা বলবো সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? কারণ এতে একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, দেখো স্পটেড। ঠিক আছে, 4 নম্বর দেখো, দ্য বয় হু ওন দ্য স্কলারশিপ বিলংস টু আওয়ার ভিলেজ। দ্য বয় হু ওন দ্য স্কলারশিপ বিলংস টু আওয়ার ভিলেজ। দেখো, দ্য বয় প্রিন্সিপাল ক্লজ 1, বিলংস টু আওয়ার ভিলেজ প্রিন্সিপাল ক্লজ 2, হু ওন দ্য স্কলারশিপ এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট দেখো, question number 5, the teacher explained the lesson but many students remained confused. The teacher explained the lesson, শিক্ষক মহাশয়টি পাঠটি বর্ণনা দিয়েছিল, but many students remained confused. তাহলে the teacher explained the lesson, many students remain confused দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এবং মাঝে যে বাট রয়েছে এই বাটটা কিন্তু কনজাংশন, তাই দুটো প্রিন্সিপাল ক্লজ মাঝখানে কনজাংশন রয়েছে, এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 6, হ্যাভিং কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট রিনা ওয়েন্ট টু বেড। তাহলে দেখতেই পাচ্ছ একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, আর আমরা যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব পাই সে সেন্টেন্স তোমরা সবাই জানো সিম্পল সেন্টেন্স হয়। নেক্সট দেখো, ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি ইউ উইল সার্টেনলি সাকসিড। তাহলে ইউ উইল সার্টেনলি সাকসিড ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি, তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু হয়ে যাবে অবভিয়াসলি, এটা অবভিয়াসলি হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দ্য লিটল গার্ল স্মাইলড অ্যাট এভরিওয়ান, ছোট্ট মেয়েটি প্রত্যেকের দিকে তাকিয়ে হেসেছিল। তাহলে এটা কিন্তু একটাই সেন্টেন্স, এর মধ্যে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, যার কারণে এটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তারপরে 9 নম্বরটা দেখো, হি নট অনলি অ্যাপোলোজাইজড বাট অলসো অফার্ড কম্পেনসেশন। সে শুধুমাত্র ক্ষমা চায়নি কিন্তু আরো কি করেছিল, কম্পেনসেশনও অফার করেছিল। কম্পেনসেশন মানে হলো ক্ষতিপূরণও দেওয়ার কথা বলেছিল। তাহলে দেখো, নট অনলি বাট অলসো এই ফ্রেজটা কিন্তু থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, তো এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। এটা মনে রাখবে কিন্তু, নট অনলি বাট অলসো দিয়ে থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়।
কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রোড ওয়াজ স্লিপারি বিকজ ইট হ্যাড রেইনড থ্রু আউট দ্য নাইট। ঠিক আছে, রাস্তাটি ছিল স্লিপারি কারণ সারা রাত বৃষ্টি হয়েছিল। তাহলে দি রোড ওয়াজ স্লিপারি বিকজ ইট হ্যাড রেইনড থ্রু আউট দ্য নাইট। ঠিক আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং দ্য রোড ওয়াজ স্লিপারি প্রিন্সিপাল ক্লজ, তাই এটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এই যে আমি ক্লজের কথা বলছি, তোমরা যদি ক্লজ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে মেনশন করবে, তাহলে আমি ক্লজ নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব। দেখো এরপরে সেকশন সি, আইডেন্টিফাই দ্য ফ্রেজ। আমরা ফ্রেজে চলে এসেছি। কোনটা কি ধরনের ফ্রেজ তোমাদের আইডেন্টিফাই করতে হবে, কোনটা নাউন ফ্রেজ, কোনটা ভার্ব ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো তোমাদেরকে কিন্তু ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউরসেলফ। ঠিক আছে, সামনে যেহেতু পরীক্ষা রয়েছে তাই এগুলো তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে। দেখো প্রথমে চলে আসছি, দ্য টল বিল্ডিং নিয়ার দ্য রিভার বিলংস টু দ্য গভর্নমেন্ট। নদীর কাছে যে বড় বিল্ডিংটা সেটা সরকারের অন্তর্গত। তাহলে দ্য টল বিল্ডিং নিয়ার দ্য রিভার, এটা কোন ধরনের ফ্রেজ হবে, চেষ্টা করো তোমরা। হ্যাঁ, একদমই ঠিক, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। এটা কিন্তু পুরোটাই নাউনের মতন কাজ করছে। আচ্ছা, তার আগে বলে রাখি যে ফ্রেজ আমরা বলতে কি বুঝি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব। ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে কোনো ধরনের ফাইনাইট ভার্ব থাকে না, মাথায় রাখেও কিন্তু। 2 নম্বর দেখো, সি স্পোক উইথ রিমার্কেবল কনফিডেন্স। তাহলে উইথ রিমার্কেবল কনফিডেন্স এটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে আমরা এভাবেও বলতে পারি, সি স্পোক কনফিডেন্টলি, এটাকেই ঘুরিয়ে বলা রয়েছে রিমার্কেবল কনফিডেন্স, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 নম্বর, উই ফাউন্ড দ্য চাইল্ড আন্ডার দ্য ওল্ড ব্রিজ। তাহলে আমরা বলেছে যে আমরা শিশুটিকে পেয়েছিলাম আন্ডার দ্য ওল্ড ব্রিজ, পুরনো ব্রিজের তলায়। তাহলে পুরনো ব্রিজের তলায় বোঝাতে একটা পজিশন বোঝাচ্ছি, তলদেশে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। 4 নম্বর দেখো, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। তাহলে হ্যাভ বিন ওয়েটিং, এটা দেখো পুরোটাই কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। ঠিক আছে, এটা তো ভার্বের কাজ করছে, ভার্বের সমষ্টি, তাই এটা হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। 5 নম্বর দেখো, হি বট এ বিউটিফুলি ডেকোরেটেড ভেস। সে কিনেছিল একটা সুন্দর দেখতে ডেকোরেট করা সুসজ্জিত একটা ফুলদানি। তাহলে বিউটিফুলি ডেকোরেটেড ভেস, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য সোলজার্স মার্চড উইথ গ্রেট কারেজ। সৈনিকরা সাহসের সাথে মার্চ করেছিল। তাহলে মার্চ উইথ গ্রেট কারেজ, এটাকে আমরা কারেজিয়াসলিও বলতে পারি। তাহলে সোলজার্সরা মার্চ করেছিল কারেজিয়াসলি, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার 7, সি ওর এ ড্রেস মেড অফ সিল্ক। সিল্কের তৈরি একটা শাড়ি সে পরিধান করেছিল। তাহলে এ ড্রেস মেড অফ সিল্ক, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, মেড অফ আর মেড ফ্রম, এর দুটোর পার্থক্য কি তোমরা জানিও কিন্তু কমেন্ট বক্সে, না জানলে আমাকে কমেন্ট বক্সে মেনশন করবে, আমি বলে দেব। উই রিচড দ্য স্টেশন বিফোর সানরাইজ। আমরা স্টেশনে পৌঁছেছিলাম সানরাইজের আগে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দ্য স্টুডেন্টস শুড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তাহলে শুড হ্যাভ কমপ্লিটেড, এটা কিন্তু হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ম্যান ওয়ারিং এ ব্লু জ্যাকেট ইজ মাই আঙ্কেল। তাহলে দ্য ম্যান ওয়ারিং এ ব্লু জ্যাকেট, এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। তারপর দেখো কোনটা কি ধরনের ক্লজ সেটা আইডেন্টিফাই করতে হবে। আই নো দ্যাট হি ইজ ইনোসেন্ট। দেখো আই নো দ্যাট হি ইজ ইনোসেন্ট, তাহলে নোকে প্রশ্ন করতে হবে, হোয়াট ডু আই নো, আমি কি জানি যে সে হয় নির্দোষ। তাহলে প্রিন্সিপাল ক্লজের মেন ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি সাবঅর্ডিনেট ক্লজ উত্তর দেয়, তাহলে সেটা আমরা জানি নাউন ক্লজ হবে, তো এটা হয়ে যাবে নাউন ক্লজ। আমি শর্ট ফর্মে লিখছি নাউন ক্লজ। 2 নম্বর দেখো, দ্য হাউস হুইচ স্ট্যান্ডস অন দ্য হিল ইজ ওভার 100 ইয়ার্স ওল্ড। আচ্ছা, বাড়িটা যেটা পাহাড়ের ওপরে রয়েছে সেটা 100 বছরের পুরনো। তো হুইচ স্ট্যান্ডস অন দ্য হিল, এটা হাউসকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ 1, প্রিন্সিপাল ক্লজ 2,
এবং এই যে হুইচ স্ট্যান্ডস অন দ্য সিল রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই যে হুইচ এর অ্যান্টিসিডেন্ট রয়েছে দ্য হাউস, তাই এটা আমরা করব রিলেটিভ ক্লজ বা এটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তাহলে দ্য হাউস হুইচ স্ট্যান্ডস অন দ্য হিল ইজ ওভার 100 ইয়ার্স ওল্ড, এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর দেখো, হোয়েন দ্য মিটিং এন্ডেড, যখন মিটিং শেষ হয়েছিল, এভরিওয়ান লেফট কোয়াইটলি, প্রত্যেকে কোয়াইটলি চলে গিয়েছিল। তাহলে হোয়েন দ্য মিটিং এন্ডেড এভরিওয়ান লেফট কোয়াইটলি, প্রত্যেকে চলে গিয়েছিল মিটিংটা শেষ যখন হয়েছিল। তাহলে হোয়েন দ্য মিটিং এন্ডেড এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, একটা টাইম বোঝাচ্ছে। 4 নম্বর, আচ্ছা 3 নম্বরেরটা আমি বললাম অ্যাডভার্বিয়াল ক্লজ, শর্ট ফর্মে এ আর সি। 4 নম্বর দেখো, সি বিলিভস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মূল ভার্বকে প্রশ্ন করো, হোয়াট ডাজ সি বিলিভ, সে কি বিশ্বাস করে, উত্তর পেয়ে যাচ্ছ সাবঅর্ডিনেট ক্লজ থেকে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। 5 নম্বর, দ্য অ্যাথলিট who broke the national record received a standing ovation, তাহলে the athlete principal clause 1 received a standing ovation principal clause 2, who broke the national record subordinate clause, এবং রিলেটিভ প্রোনাউন who এর পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে, এটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। 6 নম্বর দেখো, although he was exhausted he continued working, তাহলে although he was exhausted, যদিও সে ক্লান্ত ছিল, exhausted means tired, ক্লান্ত, he continued working, সে কাজ করে যাচ্ছিল। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। 7 নম্বর দেখো, I wonder whether they will arrive on time, ঠিক আছে, আমার চিন্তা হয় যে তারা সময় মতন আসতে পারবে কিনা। তাহলে হোয়াট ডু আই ওয়ান্ডার, তার উত্তর পেয়ে গেছো whether they will arrive on time, তারা সময় আসতে পারবে কিনা, এটা হয়ে যাবে নাউন ক্লজ। 8 নম্বরটা দেখো, দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি ইজ ফ্যাসিনেটিং, দ্য বুক প্রিন্সিপাল ক্লজ 1, ইজ ফ্যাসিনেটিং প্রিন্সিপাল ক্লজ 2, দ্যাট ইউ লেন্ড মি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন রয়েছে দ্যাট এবং অ্যান্টিসিডেন্ট তার পূর্বেই রয়েছে দ্য বুক, তাই এটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ, এটাকেই বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর দেখো, ইফ ইউ নিড হেল্প কল মি ইমিডিয়েটলি, যদি তোমার সাহায্যের প্রয়োজন তাহলে আমাকে তৎক্ষণাৎ ফোন করো। তাহলে ইফ ইউ নিড হেল্প কল মি ইমিডিয়েটলি, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে 10 নাম্বার দেখো, উই হার্ড হোয়াট দ্য উইটনেস হ্যাড রিভিলড, তাহলে হোয়াট ডিড উই হেয়ার, আমরা কি শুনেছিলাম না হোয়াট দ্য উইটনেস হ্যাড রিভিলড, উইটনেসটা কি প্রকাশ করেছিল, রিভিল করেছিল, সেটা আমরা শুনেছিলাম, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। ঠিক আছে, কেমন লাগলো, একটা লাইক করে দিও কিন্তু, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব শুরু করছি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন, দ্য মিটিং ওয়াজ ড্যাশ বিকজ দ্য চেয়ারম্যান অ্যাবসেন্ট, দেখো মিটিং ওয়াজ ড্যাশ, মিটিংটা ড্যাশ হয়েছিল বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ অ্যাবসেন্ট। দেখো এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কল্ড অফ, এর মানে হলো স্থগিত করে দেওয়া বা পোস্টপোন করা। ঠিক আছে, টেকেন ওভার, টেক ওভার থেকে এসেছে, কোনো কিছু দায়িত্ব সামলানো। পুট থ্রু, সমাপ্তি করা। ব্রোকেন ইনটু, এন্টার বাই ফোর্স, জানো তোমরা এগুলো। সঠিক উত্তর হয়ে যাবে কল্ড অফ। আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেন দেখো, ইউ শুড ড্যাশ ইউর প্রমিস, তোমাকে তোমার প্রমিসটা বজায় রাখা দরকার, উচিত, তো সেক্ষেত্রে কি হবে, ক্যারি আউট, ক্যারি আউট নাকি ব্রেক ডাউন নাকি লুক ওভার নাকি পুট অ্যাওয়ে, দেখো সঠিক উত্তর হবে ক্যারি আউট। ঠিক আছে, ইউ শুড ক্যারি আউট ইউর প্রমিস, ক্যারি আউট কথার অর্থ সম্পাদন করা বা ফুলফিল করা, বোঝা গেছে। দেখো বাকি যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে তার মিনিং গুলোও জানতে হবে। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া বা ভেঙে যাওয়া, লুক ওভার
লুক ওভার কথার অর্থ হলো টু এক্সামাইন কুইকলি, ঠিক আছে, পরীক্ষা করা, লুক ওভার দ্রুত পরীক্ষা করা বা রিভিউ করা। পুট অ্যাওয়ে মানে দূরে রাখা। তারপর কলেরা হ্যাজ ড্যাশ থ্রু আউট দ্য টাউন, পুরো টাউন জুড়ে কলেরা কি ছড়িয়ে পড়েছে অর্থে কোন ফ্রেজাল ভার্ব হবে, পুট আউট নাকি টার্ন আপ নাকি গিভ অ্যাওয়ে নাকি ব্রোকেন আউট? তাহলে সঠিক উত্তর হবে ব্রোকেন আউট, ব্রেক আউট থেকে ব্রোকেন আউট হয়েছে। ব্রোকেন আউট কথার অর্থ, ব্রেক আউট কথার অর্থ হলো হচ্ছে যে ছড়িয়ে পড়া, ঠিক আছে। গিভ অ্যাওয়ে হবে না, গিভ অ্যাওয়ে মানে হলো বিতরণ করা, ঠিক আছে। গিভ অ্যাওয়ে হবে না, গিভ অ্যাওয়ে মানে হলো বিতরণ করা। এরপরে আসি টার্ন আপ। টার্ন আপ এর মানে হচ্ছে খুঁজে পাওয়া বা আবির্ভূত হওয়া, ঠিক আছে, খুঁজে পাওয়া বা আবির্ভূত হওয়া অর্থ টার্ন আপ ব্যবহৃত হয়। এরপরে দেখো পুট আউট। পুট আউট মিনিং কি? পুট আউট মানে হচ্ছে নেভানো, যেটাকে বলা হয়, ঠিক আছে। এই যে পুট আউট মানে নেভানো। তারপরে দেখো মোহিত ড্যাশ এ ফ্যাক্টরি। মোহিত ফ্যাক্টরিতে কি ব্যবসা করে অর্থে ডিল ইন, ব্রিং আপ, ডিল উইথ নাকি টেক অফ? সঠিক উত্তর হবে ডিল ইন। ডিল ইন মানে ব্যবসা করা, ব্রিং আপ মানে রেয়ার বা লালন পালন করা, ডিল উইথ মানে কোয়ারেল ঝগড়া করা, টেক অফ, টেক অফ মানে ছাড়া আর কি, ওড়া, বিমানের ওড়াটাকে টেক অফ বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডিল ইন, ডিল ইন। ওকে, মোহিত এইটা হয়ে যাবে সঠিক উত্তর। ডিল, ডিলস ইন এ ফ্যাক্টরি, এখানে ডিলস হবে, এস হবে, কারণ মোহিতরা সিঙ্গুলার নাম্বার রয়েছে, থার্ড পারসন রয়েছে। তারপর দেখো she was dash by her parents, she was dash by her parents। অপশন নাম্বার এ মেড অফ, অপশন নাম্বার বি কেম অ্যাক্রস, অপশন নাম্বার সি ব্রট আপ, অপশন নাম্বার ডি ওদিকে রয়েছে। এর সঠিক উত্তর এখানেই রয়েছে, ব্রট আপ মানে লালন পালন হওয়া। তাহলে তাকে লালন পালন করেছিল তার বাবা মা, পেরেন্টস। ওকে, মেড অফ হবে না, কেম অ্যাক্রস হবে না। কেম অ্যাক্রস একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব যার মানে হলো হঠাৎ দেখা হওয়া। তারপরে দেখো 6 নম্বর she finally dash her illness after several weeks। অনেক সপ্তাহ পর সে ফাইনালি কে তার অসুস্থতা থেকে মুক্ত হয়েছিল। কি হবে? অপশন নাম্বার এ কাম রাউন্ড, অপশন নাম্বার বি ক্রাই আপ নাকি লুকডাউন আপন নাকি ফল অন? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, কাম রাউন্ড। কাম রাউন্ড কথার অর্থ হলো আরোগ্য লাভ করা। অপশন নাম্বার বি ক্রাই আপ, ক্রাই আপ মানে হলো প্রশংসা করা। অপশন নাম্বার সি তে রয়েছে লুকডাউন আপন, লুকডাউন আপন মানে হলো ঘৃণা করা। আর অপশন নাম্বার ডি ফলন, ফলন মানে হলো আক্রমণ করা বা অ্যাটাক। 7 নম্বর প্রশ্ন দেখে নাও উই অ্যাক্সিডেন্টালি ড্যাশ অ্যান ওল্ড ফটোগ্রাফ হোয়াইল ক্লিনিং দ্য অ্যাটিক। আমরা যখন চিলেকোঠাটি পরিষ্কার করেছিলাম তাহলে অ্যাক্সিডেন্টালি ড্যাশ অ্যান ওল্ড ফটোগ্রাফ কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার এ কেম অ্যাক্রস, বি পুট আপ, সি টুক আফটার না ডি হেল্ড অন? আচ্ছা, তো দেখো অপশন নাম্বার এ কাম অ্যাক্রস থেকে কেম অ্যাক্রস হয়েছে মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া বা হঠাৎ পাওয়া। তো এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ কেম অ্যাক্রস। পুট আপ হবে না, টেক আফটার হবে না, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল, একই রকম দেখতে হওয়া। সঠিক উত্তর হয়ে যাবে কেম অ্যাক্রস। তো কোশ্চেন নাম্বার 8 এ দেখো দ্য থিপ ড্যাশ দ্য হাউস এট নাইট, দ্য থিপ ড্যাশ দ্য হাউস এট নাইট। অপশন নাম্বার এ সেট আপ, বি পুট অফ, সি ব্রোক ইনটু, ডি রান ওভার। সঠিক উত্তর হয়ে যাবে ব্রোক ইনটু। দেখো ব্রোক ইনটু প্রেজেন্ট ফর্ম ব্রেক, ব্রেক থেকে ব্রোক হয়েছে। এর কথার অর্থ হলো এন্টার বাই ফোর্স, ফোর্সফুলি এন্টার করা। এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্রোক ইনটু। সেট আপ হবে না, পুট অফ হবে না, রান ওভার হবে না। রান ওভার মানে চাপা পড়ে যাওয়া, পুট অফ, পুট অফও হবে না। পুট অফটা কিন্তু আমরা পোস্টপোন বা ডিলে, দেরি করা অর্থে ব্যবহার করে থাকি। সেট আপ মানে সাজানো। তারপর রবীন্দ্রনাথ টেগোর ড্যাশ এ টেগোর ফ্যামিলি। রবীন্দ্রনাথ টেগোর ড্যাশ এ টেগোর ফ্যামিলি। অপশন নাম্বার এ কাম অফ, অপশন নাম্বার বি কাম অফ, সি মেক আপ, ডি টার্ন ডাউন। দেখো
কাম অফ ও ডবল এফ অফ এর কথার অর্থ হচ্ছে একটা হ্যাপেন, কোনো কিছু ইনসিডেন্ট ঘটা, সেটাকে আমরা কাম অফ বলি। আর কাম অফ ও এফ অফ এর অর্থ হলো বি বর্ন, অর্থাৎ জন্মগ্রহণ করা। তো রবীন্দ্রনাথ টেগোর কাম অফ হবে, ঠিক আছে, সিঙ্গেল এফ হবে, এটা হবে সঠিক উত্তর। 10 নম্বরটা দেখো, দ্য চাইল্ড লেবার শুড বি ড্যাশ, চাইল্ড লেবার শুড বি গিভেন আপ, টেক ইন, এটা ইন হবে, নিন নয়, ইন হবে। কাম ওভার নাকি ডান অ্যাওয়ে উইথ, সঠিক উত্তর হবে ডান অ্যাওয়ে উইথ। দেখো ডান অ্যাওয়ে উইথ ডু অ্যাওয়ে উইথ থেকে এসেছে, যার অর্থ হলো টু অ্যাবলিশ বা মুছে ফেলা, ঠিক আছে। তো চাইল্ড লেবার শুড বি ডান অ্যাওয়ে উইথ। সেকশন এফ, চেঞ্জ দ্য ন্যারেশন, দেখো ন্যারেশন চেঞ্জে চলে এসেছি আমরা একদম লাস্ট পোর্শনে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইনডিরেক্ট স্পিচ, এই যে সেন্টেন্সগুলো আমরা পেতে চলেছি সেগুলোকে ইনডিরেক্ট স্পিচে তোমাদের নিয়ে যেতে হবে। তো দেখো কেয়ারফুলি। তো দেখো এই ছিল আজকের ক্লাস। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড ভালো থেকো সবাই। এর পরবর্তী আউট অফ 60 তোমাদের কত হলো জানিও, এবং এর পরবর্তী কি ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে মেনশন করো। অ্যান্ড গুড বাই, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।